সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। নাক, কান কিংবা গলা আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গ। তবে আমাদের মনের অজান্তে কিংবা আমাদের করা নানা ভুলের কারণে নানাভাবে এই অঙ্গগুলোকে আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করে চলেছি। প্রিয় দর্শক, অনেক ক্ষেত্রে আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের শরীরে করা নানা উপসর্গ কিংবা উপসর্গের বহিঃপ্রকাশগুলো আসলে কোন রোগের কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা। আপনি কি করে বুঝবেন আপনার নাক, কান কিংবা গলায় গুরুতর কোনো জটিলতায় আপনি ভুগছেন কিনা? কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন? আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খবির উদ্দিন পাটোয়ারি, যিনি অধ্যাপক নাক কান গলা বিশেষজ্ঞ, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। স্যার, স্বাগতম দিন আজকের আয়োজনে। ধন্যবাদ, ওয়েলকাম। স্যার, নাক, কান এবং গলায় সাধারণত কি কি ধরনের জটিলতা নিয়ে রোগীরা প্রতিনিয়ত আপনাদের শরণাপন্ন হয়? আমরা যদি প্রথমে নাকের ব্যাপারটাতে আসি, নাকের সবচেয়ে কমন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। তারপরে নাকে ঠান্ডা সর্দি লাগা, এগুলো কিছু অ্যালার্জিক নন অ্যালার্জিক দুইটাই হয়। নাকে পলিপ হয়, গলায় ফেরিনজাইটিস হয়, একিউট ফেরিনজাইটিস, ক্রনিক ফেরিনজাইটিস, টনসিলাইটিস হয়, বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডেনোটনসিলাইটিস হয়। আর ইন কেস অফ ইয়ার কান পাকা রোগ সবাই জানে, কিছু কিছু একিউট কান পাকা, হঠাৎ কান পাকা রোগ, কিছু হচ্ছে ক্রনিক, যেমন ক্রনিক টিম্পানিক ভ্যারাইটি এবং ক্রনিক এটিকুয়েন্টাল ভ্যারাইটি, দুই ধরনের কান পাকা রোগ হতে পারে। এবং আমাদের দেশে থ্রটের ক্ষেত্রে এবং কমনলি নাক এবং থ্রট কম্বাইন্ডলি স্লিপ এপনিয়া জনিত সমস্যায় রোগীরা আমাদের কাছে আসে। এই যে বর্তমান সময়ে আমরা আবহাওয়া পরিবর্তন হচ্ছে, নানাভাবে দেখা যাচ্ছে হাঁচি, কাশি, সর্দি লেগেই থাকছে, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ বাবা যারা কিংবা যারা একদম কম বয়সী বাচ্চা। স্যার, একটু জানতে চাই যে অ্যালার্জিক রাইনাইটিস আমাদের দেশের প্রেক্ষাপটে খুব প্রচলিত একটি জটিলতা। আসলে অ্যালার্জিক রাইনাইটিস বলতে আমরা কি বুঝি? অ্যালার্জিক রাইনাইটিস এক ধরনের রিয়াকশনের মাধ্যমে হয়, যেটা আপনাকে টাইপ 1 হাইপার সেন্সিটিভ রিয়াকশন বলি। আমাদের বডিতে অ্যালার্জেন, বিশেষ করে নাক দিয়ে অ্যালার্জেন ঢুকে প্রথম যখন এটা সংক্রমণ হয়, ফার্স্ট অ্যাটাকে সাধারণত একটা অ্যান্টিবডি তৈরি হয় এগেনস্ট অ্যান্টিজেন, সেটা হচ্ছে আইজিই অ্যান্টিবডি। যখন সাবসিকুয়েন্ট অ্যাটাক হয় ওই অ্যালার্জেন দ্বারা, তখন সেখানে অ্যান্টিবডি রিয়াকশান হয় এবং আমাদের শরীরে কিছু প্রোটেক্টিভ মাস্ট সেল আছে যেগুলো ওই রিয়াকশনের কারণে ডিগ্রানুলেশন হয়, ফলে হিউজ পরিমাণে হিস্টামিন রিলিজ হয়, কিছু সেরাটোনিন রিলিজ হয়, যেগুলো আমাদেরকে শরীরে যেই সিমটমগুলো আছে ওগুলো হওয়ার ব্যাপারে সাহায্য করে। এই ধরনের বিভিন্ন ধরনের অ্যালার্জেন আছে, আমাদের আবহাওয়ায় আছে, বাসা বাড়িতে আছে, আমরা যেখানে কাজ করি ওখানে আছে। মোস্ট কমনলি আমরা যে অ্যালার্জেনগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে যেমন বসন্তকালে বসন্তের রেণু, পরাগ রেণু, এটা বসন্তকালে আমাদের দেশে প্রচুর পরিমাণে যত্রতত্র ভেসে বেড়ায়। বসন্তের রেণু যখন এই বসন্তের সিজন আসে, তখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যখন বাইরে বের হব মাস্ক পরিধান করব, সানগ্লাস পরিধান করব, তাহলে আমরা এটা প্রোটেক্ট করতে পারবো। অথবা আমরা যখন দেখবো যে বাতাস, বাইরে এনভায়রনমেন্টে বাতাস আছে, তখন আমরা বের হব না। বিশেষ করে সকালবেলা এটার প্রকোপ বেশি দেখা যায়, আর্লি মর্নিংয়ে বাতাস বেশি থাকে, রেণুগুলো তখন মানুষের নাক দিয়ে প্রবেশ করে, তখন আমরা বের না হয়ে, অথবা তখন বের হলে মাস্ক পরব। যখন বৃষ্টি হবে, বৃষ্টির পরে সাধারণত আবহাওয়াটা ভালো থাকে, তখন আমরা বাইরে বের হব। এটা হলো পরাগরেণুর ব্যাপার। নেক্সট যেটা মোস্ট কমন, অ্যানিম্যাল ডেনড্রাইট, দ্যাট মিন্স পোষা প্রাণীর লোম। বিশেষ করে আমাদের এখন ঢাকা শহরে অনেকেই বিড়াল লালন পালন করে, তাদের যে লোম, সেই লোমটা থেকে অনেকের অ্যালার্জি রাইনাইটিস হতে পারে। এই ধরনের পোষা প্রাণী যারা রাখবে তাদেরকে যেটা শোবার ঘর থেকে দূরে রাখতে হবে, আর সংস্পর্শে গেলে তখন হাত মুখ ধুয়ে ফেলতে হবে। বাইরে বের হলে বাইরে থেকে বাসায় এসে হাত মুখ ধুবে, কাপড় চোপড় চেঞ্জ করবে, কাপড় চোপড় ধুবে। আর বিশেষ করে যারা সিগারেট স্মোকার, সেটা হইতে পারে বাচ্চাদের প্যাসিভ স্মোকিং হিসাবে আসে, স্মোক পরিত্যাগ করতে হবে। এই হলো আমাদের অ্যালার্জেনের মোটামুটি। মানে একজন ব্যক্তি যদি অ্যালার্জিক রাইনাইটিস হয়, সেক্ষেত্রে এই প্রত্যেকটি বিষয় যদি এড়িয়ে চলে, তাহলে তিনি সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। স্যার, একটি বিষয় এক্ষেত্রে চলে আসে যে আমরা তো লাইফস্টাইল মডিফিকেশনের কথা বারবার বলছি, যেহেতু অ্যালার্জিক রাইনাইটিসেই ছিলাম, আসলে প্রতিরোধে ওষুধের কোনো গুরুত্ব রয়েছে কিনা?
প্রতিরোধের ওষুধ আছে। আমরা আগে যেটা আমরা হাইপোসেন্সিটাইজেশন করতাম, দ্যাট মিনস আমরা যে অ্যালার্জেনের উপরে তার জেনেটিক্যালি প্রিডিসপোজ, সেই ধরনের অ্যালার্জেন আমরা স্কিনে অল্প 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 করে দিয়ে তাকে এক ধরনের ভ্যাকসিন দেওয়া হতো। আগে আমরা প্র্যাকটিস করতাম, ইদানিং অনেকে করে। এটা হলো একটা প্রতিরোধ করা যায়। আর প্রতিরোধ তো কিছু আমরা যেগুলো বললাম, মাস্ক পরিধান করা, তারপরে কিছু মেডিকেশন আছে যখন অ্যালার্জি রাইনাইটিস হয়ে যাবে তখন আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট আমরা ফলো করি। এর মধ্যে একটা হচ্ছে যেমন আমরা মোস্ট কমনলি নাকের স্প্রে ইউজ করি। বিভিন্ন রকমের স্প্রে বাজারে পাওয়া যায়, মানে চিকিৎসকের প্রতি আস্থা রাখাটা খুব বেশি জরুরি। নিজের মতো করে অনেকেই দেখা যায় লাইফ লিড করছে, কন্টিনিউয়াস সাফার করছে, কিন্তু চিকিৎসকের কাছে যাচ্ছে না। এক্স্যাক্টলি। অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা রাখার বিকল্প কিছু নেই। স্যার, একদম অন্য একটা প্রসঙ্গে চলে আসি। আমাদের দেশের একটু যারা কম বয়সী শিশু, 7 বছর থেকে 15 বছর, আমরা অনেক সময় খেয়াল করি যে বাচ্চাগুলো মুখ হাঁ করে ঘুমাচ্ছে এবং ঘুমের সময় বারবার ঘুম ভেঙে যায়, নাক ডাকার প্রবণতা রয়েছে। আসলে সমস্যাগুলো কি কারণে হয়? অভিভাবকরা অনেক ক্ষেত্রে বিষয়গুলো নিয়ে কিন্তু সংকেত থাকে না, দেখা যায় সময় ক্ষেপণ করতে থাকে। এই ধরনের সমস্যা মোস্ট কমনলি বাচ্চাদের এডিনো টনসিলেটের কারণে হয়। মোস্ট কমনলি এডিনোয়েড, আমরা যেটাকে নাকের পেছনের একটা টনসিল থাকে, যেটা বড় হইলে বাচ্চাদের এই ধরনের মুখে হা করে ঘুমানোর একটা টেন্ডেন্সি থাকে। এই ধরনের যখন সমস্যা হবে তখন তার কানে শুনতে অসুবিধা হবে, তার স্কুল পারফরমেন্স কমে যাবে এবং ওই ধরনের বাচ্চারা পড়াশোনায় পিছিয়ে যায়। এগুলো সাধারণত যাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যাস, আইসক্রিম, ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার, এখান থেকে হইতে পারে। কারো কারো হইতে পারে ওভার ক্রাউডের কারণে, যারা বেশি লোকজন একসাথে থাকে। কারো স্কুলে অন্য বাচ্চাদের সংস্পর্শে, যারা অসুস্থ তাদের সংস্পর্শের দিকে আসতে পারে। কারো দেখা যায় যে তারা ওয়েল ভেন্টিলেটেড রুমে থাকে না, স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে। তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবণতা বেশি দেখা যায়। মানে অ্যাডিনোয়েড তো প্রত্যেকটি মানুষেরই থাকে, এবং অ্যাডিনোয়েডটি বেড়ে যায় কি কারণে? মানে প্রত্যেকটি বাচ্চার কি বেড়ে যেতে পারে, নাকি এই সুনির্দিষ্ট কারণ আপনি যেমনটি বলছিলেন? এই কারণগুলো আমি বললাম, এই কারণগুলোতে বাড়তে পারে। আর আরেকটা হচ্ছে যে সে যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করে, রিপিটেড ইনফেকশন হওয়ার পরে গ্র্যাজুয়ালি এটা ইনক্রিজ করতে থাকে। মানে সেক্ষেত্রে উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে? কখন একজন অভিভাবক নিয়ে যাবে চিকিৎসকের কাছে? যখন সে হা করে শ্বাস নেবে, হা করে শ্বাস নেওয়ার ফলে তার বিভিন্ন ধরনের এক্সপ্রেশনে, ফেসিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে তার কানে শোনার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। যেমন সে কানে কম শুনতে পারে, ওএমই হইতে পারে এই কারণে। দ্বিতীয়ত তার যখন হা করে শ্বাস নেবে দাঁতগুলো বড় হয়ে যায়, প্যালেট উপরে উঠে যায়, তার ফেস ফ্যাকাশে হয়ে যায়। স্যার, একটু জানতে চাই, যদি আমরা অ্যাডিনোয়েডের সঠিক ট্রিটমেন্ট না করি, আপনি তো বলছিলেন যে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে, তো এটাকে আসলে চিকিৎসা কি এবং কি করে শনাক্ত করেন আপনারা? এটা আমরা সিম্পল একটা এক্সরে করার মাধ্যমে শনাক্ত করতে পারি। আমরা এক্সরে নেজোফিরিংস, অক্সিপিডোমেন্টাল ভিউ যদি করি, তাহলে আমরা যে আমাদের এয়ার কলাম আছে নেজোফিরিংসের পিছনে, ওই এয়ার কলামকে সে অকুপাই করে ফেলে এবং তার নাক দিয়ে, যে বাচ্চাদের একটা টেন্ডেন্সি থাকে নাক দিয়ে শ্বাস নেওয়ার, সে যখন নাক দিয়ে শ্বাস নিতে না পারবে তখন সে মুখে শ্বাস নিবে, কিন্তু সাফিসিয়েন্ট শ্বাস সে নিতে পারবে না। তখন তার অক্সিজেন বডিতে কমে যাবে, মানে হাইপক্সিক কন্ডিশনে চলে যেতে পারে। সে তার হাইপক্সিক কন্ডিশনে তার ব্রেনের স্মৃতিশক্তি কমে যেতে পারে, তার হাইপক্সিক কন্ডিশনে হার্টের উপর চাপ পড়তে পারে। এই ধরনের টনসিল থাকলে, এডিনোয়েড থাকলে তার কার্ডাইটিস হইতে পারে, তার নেফ্রাইটিস হইতে পারে, এবং আরো অনেক জটিলতার সৃষ্টি হইতে পারে। স্যার, একটু জানতে চাই, যাদের যে সমস্ত বাচ্চাদের এরকম ধরনের সমস্যা, আসলে অপারেশন করে কি অ্যাডিনোয়েডটা কেটে ফেলার কোনো পরামর্শ থাকে কিনা? এখানে দুই ধরনের। আমরা যখন স্টেজ 1 to 3 পর্যন্ত আমরা মেডিকেল ট্রিটমেন্টে দেখি, মেডিকেল ট্রিটমেন্টে অনেকের ভালো হয়ে যায়। শুধু মেডিকেল ট্রিটমেন্ট না, পাশাপাশি তার লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়। যেই কারণে তার এডিনোয়েড বড় হচ্ছে, সেই কারণগুলো যদি সে চিহ্নিত করতে পারে, যেমন কোনো বাচ্চা কোল্ড ড্রিঙ্কস খায়, ঠান্ডা খায়, আইসক্রিম খায়, এগুলো যদি বাদ দিতে পারে, সে যদি বিভিন্ন অ্যালার্জিক কন্ডিশনে গিয়ে তার সমস্যা হয়, সে এগুলো প্রতিরোধ করতে হবে। তার লাইফস্টাইল, তার ঘুম, তার খাওয়া, তার ইরেগুলারিটিস, এগুলো ঠিক রাখতে হবে, তাইলে সে মুক্ত থাকতে পারবে। আর যখন স্টেজ 3 ক্রস করে যাবে, তখন আমরা তাকে একটা অপারেশন আছে, সিম্পল অপারেশন, এডিনোয়েড অপারেশন। এটা ট্রেডিশনালি উইথ লাইট অ্যান্ড ইনস্ট্রুমেন্ট করা যায়। আর নাও ইট এটা কবলেশন মেথড আছে, আর বিভিন্ন ধরনের মেথড আছে যে মেথড। এই যে পদ্ধতিগুলো অ্যাডিনোয়েড অপারেশন করার, আসলে অপারেশন করার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবং প্রত্যেকটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খবির উদ্দিন পাটোয়ারি। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে যাদের অ্যাডিনোয়েডটি বেড়ে যায়, আসলে অ্যাডিনোয়েড বেড়ে গেলে যখন চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকে যে বাচ্চাটির অ্যাডিনোয়েড অপারেশন করে ফেলতে হবে, বেশিরভাগ তো কম বয়সী বেবি, তো বাবা মারা শঙ্কিত হয়ে যায় যে এই বয়সে একটা অপারেশনটা করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা কিংবা কোনো ক্ষতির কারণ হবে কিনা এবং কোনো উন্নত প্রযুক্তির মাধ্যমে অপারেশনটি করা যায় কিনা, এই বিষয়ে আপনার মুখে বিস্তারিত জানবো। সাধারণত এই ধরনের অপারেশন আমরা আন্ডার জিএ বা জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করি। তো জেনারেল অ্যানেস্থেসিয়ার কিছু সাইড ইফেক্ট আছে যেগুলো অন্যান্য অপারেশনেরও আছে। অন্যান্য অপারেশন যেমন সাইড ইফেক্ট বা যেরকম জটিলতা তৈরি হয়, এই ক্ষেত্রে এই অপারেশনে একই রকম জটিলতা তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। আর ইন্ডিভিজুয়াল এডিনোয়েডে আমরা যদি ট্রেডিশনাল মেথডে করি, আমাদের যে সমস্যা হতে পারে, সফট প্লেটে ইনজুরি হতে পারে, স্লাইট ব্লিডিং হতে পারে, বাচ্চার কয়েকদিন খাওয়া দাওয়ার একটু সমস্যা হতে পারে, ইনিশিয়াল স্টেজে কারো কারো শ্বাস নিতে একটু কষ্ট হতে পারে। আদারওয়াইজ তেমন একটা জটিলতা নাই। স্যার, পাশাপাশি আরেকটা বিষয় জিজ্ঞাসা করবো যে অ্যাডিনোয়েডাইটিস কিংবা অ্যাডিনোয়েড বড় হয়ে যাওয়া, আমরা তো এটা নিয়ে কথা বলছিলাম, কিন্তু টনসিলাইটিস পাশাপাশি অনেকটা উপসর্গগুলো একই রকম প্রকাশ পায়। একটু জানতে চাই যে দুটোর মধ্যে আসলে পার্থক্য কি, কখন আমরা বুঝবো যে টনসিলাইটিস হয়েছে? টনসিলাইটিসে অ্যাকিউট টনসিলাইটিস আছে, ক্রনিক টনসিলাইটিস আছে। অ্যাকিউট টনসিলাইটিসে সাধারণত গলায় ব্যথা হবে, খাইতে সমস্যা হবে এবং হাই ফিভার থাকতে পারে, 102 ডিগ্রির উপরে জ্বর থাকতে পারে। পাশাপাশি যদি এটা আশেপাশে যায় পেরিটনসিলাইটিস হয় বা পেরিটনসিলার অ্যাবসেস হইতে পারে, তখন ব্যথা আরও বাড়বে। হ্যাঁ, তখন অনেক সময় শ্বাস নিতে কষ্ট হইতে পারে। আর তখন আমাদের যে গলায় গ্ল্যান্ড আছে, নেক গ্ল্যান্ড আছে, নেক নোট বলি আমরা, এই নেক নোট বড় হবে এবং টেন্ডার হবে। কেস অফ ক্রনিক টনসিলাইটিসের ক্ষেত্রে যেটা হয়, টনসিলগুলো আইদার হাইপারট্রফি হবে অথবা অ্যাট্রফি হইতে পারে, বড় হইতে পারে, ছোট হইতে পারে। টনসিলার পিলার থাকে, এন্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার, ওই পিলারগুলো কনজেস্টেড থাকবে এবং রেড থাকবে। আমরা যখন পিলারে প্রেস করব তখন ইনস্পাইসেটেড মেটেরিয়াল, সাদা এক ধরনের মেটেরিয়াল আসে, ওইটা পজিটিভ আসতে পারে 2 টনসিল থেকে অথবা একটা থেকে আসতে পারে। এবং ওই ক্ষেত্রে আমরা যে নেকনেটগুলো পাই সেগুলো হচ্ছে নন টেন্ডার বাট এনলার্জ থাকতে পারে। স্যার, সেক্ষেত্রে কোন অবস্থায় পৌঁছালে যে টনসিলাইটিসের অপারেশন করার পরামর্শ দেন? টনসিলের অপারেশনের এখন ওয়ার্ল্ড ওয়াইড কিছু ফিক্সড ফর্মুলা দেওয়া আছে। সেই ফর্মুলাতে যদি 3 বারের অধিক হয় এবং সেটা যে কনজিকিউটিভ 3 ইয়ার্স হয়, তাইলে টনসিলেক্টমির ইন্ডিকেশন আছে। এবং বছরে 5 বার হয়, সেটা যদি অ্যাটলিস্ট 2 ইয়ার্স হয়, তাইলে টনসিলেক্টমি। আর বছরে 1 বছরের ভিতরে যে 7 বার হয়, তাইলে টনসিলেক্টমি ইন্ডিকেশন আছে। অথবা টনসিলে যদি ইনলেটারাল এনলার্জমেন্ট হয়, অথবা আমরা যদি সাসপেক্ট করি যে এই টনসিলটা অন্য কোনো রোগের কারণে হয়েছে, সেটা ম্যালিগনেন্সি হইতে পারে, লিম্ফোমা হইতে পারে, সেখানে টনসিলেক্টমি ইন্ডিকেশন আছে। সেক্ষেত্রে স্যার, এই যে লিম্ফোমা হয়ে যাচ্ছে আপনি বলছিলেন, এগুলো তো কমপ্লিকেশন, অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের প্রতি আস্থা রাখাটা খুব বেশি জরুরি। পাশাপাশি স্যার আরেকটি বিষয় আসবো যে যেমন টনসিলাইটিস পাশাপাশি সাইনোসাইটিস হয়েছে কিনা আমরা কি করে বুঝবো, এবং এটা কি কোনো স্ট্রেস রয়েছে? সাইনোসাইটিসটা বুঝতে হলে আমাদেরকে সাইনাস সম্বন্ধে একটা ধারণা নিতে হবে। আমাদের নাকের 2 পাশে এবং নাকের পিছনে 4 পেয়ার অফ সাইনাস থাকে, যেমন ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস কপালের দিকে, নাকের 2 পাশে অ্যাথময়েড সাইনাস, নাকের পেছন দিকে স্ফেনয়েড সাইনাস। এই সাইনাসগুলো জোড়ায় জোড়ায় থাকে। এই সাইনাসের ফাংশন হইল এখানে বায়োকুটিরি থাকে এবং মিউকাস মেমব্রেন দ্বারা আবদ্ধ থাকে। এই মিউকাস মেমব্রেন আমাদের প্রতিটা সাইনাসই নাকের দিকে একটি নালীর মাধ্যমে ড্রেন করে। যদি কোনো কারণে এই ড্রেনেজ হ্যাম্পার হয়, সেটা অ্যালার্জিক হইতে পারে, সেটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হইতে পারে, সেটা এনভায়রনমেন্টাল হইতে পারে, সেটা স্ট্রাকচারাল হইতে পারে, এই যে কোনো কারণেই হোক, যদি সাইনাসটা অবস্ট্রাকশন হয় তখন ড্রেনেজে হ্যাম্পার হয়ে ওখানে সাইনোসাইটিস হয়। মোস্ট কমনলি নাকের থেকে, নাকের রাইনাইটিস, নাকের নেজাল পলিপ, ডিএনএস অথবা হাইপারট্রফি টার্বিনেট অথবা বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার অফ দ্য নোজ, এগুলোর কারণে অবস্ট্রাকশন হতে পারে। তারপর ভাইরাল ফিভার অথবা ব্যাকটেরিয়াল কারণে, ইনফেকশনের কারণে নাক থেকে স্প্রেড করে। ব্যাকটেরিয়া সাধারণত সাবমিউকোসালি সাবলিম্ফয়েড টিস্যু দিয়ে আমাদের সাইনাসে যাইতে পারে, তখন ড্রেনেজটা হ্যাম্পার হইলে তখন সাইনোসাইটিস হতে পারে। এখন সাইনোসাইটিসকে 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস, একটা ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউট সাইনোসাইটিস
সাধারণত দেখা যায় কপালের দিকে ব্যথা হবে, কপালের 2 দিকে। নেক্সট তার ফেশিয়াল যে ইয়ে আছে, মুখের যে 2 দিকে, এগুলো লাল হয়ে ফুলে যেতে পারে। তারপর তার টেম্পারেচার 102 ডিগ্রির উপর টেম্পারেচার আসতে পারে। পাশাপাশি আমাদের নাকের পিছন দিকে পোস্ট নেজাল ড্রিপ আমরা বলি, সেখানে নাকের পিছন দিকে মিউকাস জমে থাকে। রোগীরা বলে যে আমাদের নাকে কি যেন আটকায়। এটা হলো অ্যাকিউট সাইনাসাইটিস। ক্রনিক সাইনাসাইটিসের ক্ষেত্রে এই ধরনের সিমটমগুলো মাইল্ড মৃদু আকারে থাকবে এবং তার সঙ্গে এই নাক দিয়ে একটা দুর্গন্ধযুক্ত ডিসচার্জ আসতে পারে। তার দীর্ঘদিন নাক বন্ধ থাকার কারণে দেখা যাবে যে সে হয় অ্যানোসমিয়া, মানে গন্ধ পাবে না অথবা কম গন্ধ পাবে, আচ্ছা আচ্ছা। এরকম আসতে পারে। স্যার একটা বিষয় জানতে চাইবো যে কানে ইনফেকশন আমাদের দেশে তো খুব প্রচলিত, তো কানে ইনফেকশন থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বধির হয়ে গিয়েছে, প্রাথমিক অবস্থায় বিষয়টা নিয়ে একদমই সচেতন নয়, পরবর্তীতে দেখা যায় যখন কানে শুনতে পাচ্ছে না যখন চিকিৎসকের প্রতি আস্থা রাখে কিংবা চিকিৎসকের কাছে যায়। আসলে কানে ইনফেকশন হয়েছে কিনা, কোন পর্যায়ে চিকিৎসকের কাছে যাবে এবং কি করে বুঝবে? কানের ইনফেকশন থেকে বধিরতা, কানে আসলে যেই উপসর্গগুলো আছে, মোস্ট কমন উপসর্গ, কমন ডিজিজ হচ্ছে কান পাকা রোগ। সেটা একিউট কান পাকা রোগ অথবা ক্রনিক কান পাকা রোগ, অথবা কানের ভিতরে ওটাইটিস মিডিয়া ইনফিউশন, অর্থাৎ কানের ভিতরে পানি জমা অথবা আমরা সর্দি ঠান্ডা জমা, এই ধরনের রোগে কানে কম শুনতে পারে। ইভেন কি টিম্পানিক মেমব্রেন পারফোরেশনের কারণে টিম্পানিক মেমব্রেনতে আমরা কানে কম শুনি। 2 ক্ষেত্রেই মোস্ট কমনলি কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস হয়। যখন এই কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস থেকে আমাদের এই ইনার ইয়ারে ইনভলভমেন্ট হয়, তখন আমরা সেন্সরি নিউরাল ডেফনেসও পাই। সেন্সরি নিউরাল ডেফনেস হলে কানে শোনার প্রবণতাটা আরও বেশি কমে যায়। প্রত্যেকটি ব্যক্তি যেন নির্দিষ্ট সময়ের মাঝে চিকিৎসকের কাছে যায় এবং সঠিক চিকিৎসা গ্রহণ করে, এটাই হবে তার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। আমরা একদমই আলোচনার শেষ প্রান্তে। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভির প্রতিটি দর্শককে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান আজ এ পর্যন্তই। আসুন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কথা রেস্ট ধরে আমরাও প্রত্যেকটি বিষয় মেনে চলি। আর্লি স্টেজে যে কোনো ধরনের নাক কান কিংবা গলায় সমস্যা হলে অবশ্যই দ্রুততর সময়ের মাঝে চিকিৎসকের কাছে যাই এবং সঠিক চিকিৎসা গ্রহণ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরটিভির সাথেই থাকুন।